আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির বিশেষ সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে। আগামীকাল বাদ জোহর দুপুর 2টায় জানাজা পড়বেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব। পুরো জানাজা কার্যক্রম তত্ত্বাবধান করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানাজা শেষে তাকে সমাহিত করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সবাইকে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রেখে জানাজা এবং পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করার অনুরোধ করেন। জানাজার জন্য আমরা স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সকল স্তরের মানুষের কাছে অনুরোধ জানাবো, আপনারা সেই শৃঙ্খলা মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজা পড়বেন এবং তারপরে তাকে দাফনের অংশগ্রহণ করবেন, যাদের দায়িত্ব তারাই অংশগ্রহণ করবেন। দর্শক, এবার আগারগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, জানাবেন যে বেগম জিয়ার কবরের প্রস্তুতি সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, বেগম খালেদা জিয়ার দাফনের যে কথাটি দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে সমাহিত করা হবে। ইতিমধ্যেই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে সেখানে কাজ শুরু করে দিয়েছে। এখানকার যে যারা কাজ করছেন তারা ইতিমধ্যে কাজ করছেন, কবরের যে প্রস্তুতি সেটি নিচ্ছেন, সেটির কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই শহীদ জিয়ার যে মাজার, এখানে কিন্তু নেতা কর্মীদের সংখ্যা বেড়েই চলছে এবং সাধারণ মানুষ তারা আসছেন, জানার চেষ্টা করছেন কিভাবে তাকে এখানে সমাহিত করা হবে। আমরা দেখেছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে তাদেরকে কিন্তু এদিকে প্রবেশ করতে দিচ্ছেন না এবং এখানে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে রাখা হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে এখানে র্যাব, পুলিশ তারা কিন্তু এখানে কাজ করছে। তারা কিন্তু ভিতরে কাউকে ঢুকতে দেয়া এবং এখানে ড্রোন ওড়ানো যে বিষয়টি সেটি কিন্তু তারা সম্পূর্ণ নিষেধ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দলীয় নেতাকর্মীরা এসছেন। বেগম খালেদা জিয়ার যে চলে যাওয়া তারা সেটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই, এই যে বেগম খালেদা জিয়ার চলে যাওয়া এই নির্বাচনের আগ মুহূর্তে, এটিকে আপনি কিভাবে দেখছেন? অসময়ে বেগম খালেদা জিয়ার চলে যাওয়া অবশ্যই আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির জন্য বড় ধাক্কা এবং বাংলাদেশের জনগণের জন্য স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য বড় একটি ধাক্কা। কিন্তু আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি ছিলেন বেগম খালেদা জিয়া। তারই যোগ্য উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামে আজকে বাংলাদেশের সেই একক নেতৃত্বে উনি আবির্ভূত হয়েছেন। বাংলাদেশের মানুষকে আজকে আশ্বস্ত করতে পেরেছেন যে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি এবং তাদের সুযোগ্য সন্তান তারেক রহমান আজকে বাংলাদেশের নেতৃত্ব দিবে। আগামী দিনের নির্বাচনে অবশ্যই দেশের জনগণ তারেক রহমানকে নেতৃত্বে আসীন করবে। সেই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি তথা বিএনপি বাংলাদেশের নেতৃত্ব দান করবে। সেই জন্য যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুদীর্ঘকাল আন্দোলন সংগ্রামের মাধ্যমে তার জীবন অতিবাহিত হয়েছে এবং দীর্ঘদিন অসুস্থ ছিল, সেই আওয়ামী বাকশালী চক্রের জন্য অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের জন্য তার আর যে জিয়ার এই যে চলে যাওয়াকে আসলে আগামী নির্বাচনে আসলে কি কোনো প্রভাব ফেলবে কিনা বলে মনে করছেন কিনা? যেহেতু তার আন্দোলন সংগ্রামের মাধ্যমে তার সুযোগ্য সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে বলিষ্ঠ নেতৃত্বে আছেন এবং বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ এবং আগামী দিনের নির্বাচনে অবশ্যই বাংলাদেশের জনগণ জাতীয়তাবাদী শক্তিকে অবশ্যই প্রতিষ্ঠিত করবেন। মানুষের মৃত্যু হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে, এটাকে স্বাভাবিকভাবে নিব
এবং এই জন্য জাতীয় নির্বাচনে খুব যে প্রভাব পড়বে আমরা খুব আশা করি না, বা আমরা সন্দিহান বা দ্বিধান্বিত নয়, যেহেতু বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির চেয়ে অগণিত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ জনসমর্থন বাংলাদেশে রয়েছে প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত। সুতরাং ম্যাডামের মৃত্যুকে আমরা শুধু মৃত্যু হিসেবে দেখব এবং তার আত্মার মাগফিরাত কামনা করব। আল্লাহ যেন তাকে। আচ্ছা, আমরা যদি এখানে জানেন আজকে একটা ইতিহাসের সমাপ্তি হলো, মহাকালের সমাপ্তি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের অন্যতম একটা জনপ্রিয় নেত্রী। সত্যি সে অসময়ে চলে গেল, যেই সময় আমাদের তার বড় প্রয়োজন ছিল এদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য। তিনি তার জীবদ্দশা থেকে শুরু করে যখন থেকে বাংলাদেশের রাজনীতিতে আসছেন, সব সময় গণতন্ত্রের জন্য আপোষহীন ছিলেন। তিনি আমাদের আপনি শুনছিলেন যে বেগম খালেদা জিয়া কিন্তু আপোষহীন নেত্রী হিসাবে ভূষিত হয়েছিলেন এবং তিনি কিন্তু এই গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি সবসময় সাহসী ভূমিকা রেখেছেন এবং দলকে তিনি সুশৃঙ্খলভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চলে যাওয়ার পরে তিনি এই দলকে সুসংগঠিত করেছিলেন এবং বিএনপিকে নেতৃত্ব দিয়ে একটি জায়গায় তিনি দাঁড় করিয়েছিলেন। তার এই অসময়ে চলে যাওয়া সেটি দলীয় নেতাকর্মীরা কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং এও বলছেন যে জাতীয় নির্বাচনে যেহেতু তারেক রহমান দেশে ফিরে এসেছেন, তারেক রহমান এই নির্বাচনে তিনি দায়িত্ব নেবেন। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বেগম জিয়ার যে দাফনের জন্য যে কবর সেটি কিন্তু প্রস্তুতের কাজ চালিয়ে নিয়ে যাচ্ছে এখানকার যে যারা কাজ করছেন তারা। পরবর্তীতে কোনো আপডেট পেলে আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো। হাবিবা। জি হাসান, আপনি সমাধিস্থলে থাকুন, আমরা পরবর্তী সংবাদে নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী শামীম চৌধুরী, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, জানতে চাইব যে স্থায়ী কমিটির বৈঠকের সবশেষ খবর আমাদেরকে জানাবেন। জি হাবিব, আপনি তো কিছুক্ষণ আগেই বলেছিলেন বৈঠক শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগে এবং বৈঠক পরবর্তী সময়ে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি ইতিমধ্যে জানিয়েছেন যে আগে যে নির্দেশনা ছিল দলের নেতাকর্মীদের জন্য, দেশবাসীর জন্য, ঠিক সেরকম কথাই তিনি বলেছেন যে আগামীকাল দুপুর 2টায় মানিক মিয়া এভিনিউয়ে এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অর্থাৎ পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং এই জানাজা পরবর্তী সময়ে কিন্তু তাকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হবে, এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং নামাজে জানাজা পড়াবেন বাইতুল মোকাররমের খতিব যিনি আছেন, তিনি নামাজে জানাজা পড়াবেন এবং পুরো যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু পরিচালনা করবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এটাই আমরা জানতে পেরেছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসী এবং বিএনপি দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষভাবে অনুরোধ করেছেন যখন আগামীকাল বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ঠিক সেই সময় যাতে মানুষজন সুশৃঙ্খল অবস্থায় থাকে এবং যাতে কোনো প্রকার বিশৃঙ্খল অবস্থা এবং পরিবেশ সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু তিনি দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের কাছে অনুরোধ করেছে। আমরা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই হাবিবা, ইতিমধ্যে কিন্তু এখানে দেখেছি বিএনপির সঙ্গে যারা জোট করেছে যেসব দল, সেই সব দলের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন, আমরা দেখতে পাচ্ছি এটা। তো আমি যে জিনিসটা জানাতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু একথাই বলেছেন। তো এই মুহূর্তে এই ছিল এখান থেকে সর্বশেষ। হাবিবা। জি, আপনি থাকুন আমাদের সঙ্গে, পরবর্তীতে নিশ্চয়ই আপনার মাধ্যমে আরো তথ্য আমরা দর্শকদের জানাতে পারবো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবক হারালো। দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন তিনি। সে সময় বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা, তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত রয়েছেন আরটিভির বার্তা প্রধান এবং সিনিয়র সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন। জনাব ইলিয়াস হোসেন, আমাদের একটি জাতি হারালো, আমাদের অভিভাবক হারালাম আমরা। তো এই যে আপোষহীন নেত্রী খালেদা জিয়া, তার মহাকাব্যিক প্রয়াণে আমরা পুরো বাংলাদেশ শোকে মুহ্যমান। তো তার বর্ণাঢ্য কর্মময় জীবনী আসলে এত অল্প সময়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। তারপরও আমরা প্রধানমন্ত্রী হিসেবে একজন বেগম খালেদা জিয়া, তার যে সময়কাল সেটি নিয়ে যদি কিছু আলোচনা করতেন। তিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন আমরা জানি, এবং প্রথম বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী ছিলেন। সব মিলিয়ে তার যে রাজনৈতিক জীবন সেটি নিয়ে যদি সংক্ষেপে কিছু আলোচনা করতেন, প্রধানমন্ত্রিত্ব বা তার যে কর্মজীবন সেটি নিয়ে। যেহেতু সময় কম, আমি আসলে অন্য বিষয়ে যাচ্ছি না, শুধু তার প্রধানমন্ত্রিত্ব নিয়ে কিছুটা বলার চেষ্টা করছি। প্রথমবার উনি 1991 সালে সরকার গঠন করেন, ওনার নেতৃত্বে উনি প্রধানমন্ত্রী হন। 1991 সালে যে সরকার তিনি গঠন করেছিলেন সেই সরকারের প্রশংসা আমরা এখনও শুনি, এবং বিভিন্ন যারা সরকারি কর্মকর্তা ছিলেন তার সাথে কাজ করেছেন ওই সময়ে, এবং কি যারা বিরোধী দলে ছিলেন তারাও প্রশংসা করেছেন ওই সরকারের, যে সেই সরকারের তুলনামূলকভাবে দুর্নীতি তেমন ছিল না, এবং অনেকগুলো পদক্ষেপ তিনি নিয়েছিলেন। এই যে আমরা যেটি বলি যে নারী শিক্ষায় যে তার সহযোগিতা, তার যে আপনাকে নারীদেরকে যে অবৈতনিক করে দেওয়ার ব্যবস্থাগুলো সে তখন সেটি নেয়। এরপরে দেশের অর্থনীতি, আপনি জানেন যে হোসেন মোহাম্মদ এরশাদ যখন স্বৈরাচারী শাসনকালের অবসান 90-এ, স্বৈরাচার পতনের পরে উনি 91 ক্ষমতা নেন। এই সময়টায় এরশাদের শাসনকালে বাংলাদেশের অর্থনীতির খুব খারাপ অবস্থা হয়েছিল, দুর্নীতি চরম আকার ধারণ করেছিল, এবং দেশের বৈদেশিক সহযোগিতা, ঋণ এগুলো অনেকটাই প্রশ্নের মুখে পড়ে গিয়েছিল, যে দেশে কোনো গণতান্ত্রিক সরকার ছিল না বলে। এই জায়গাটার থেকে বেগম জিয়া উত্তরণ করেছিলেন বাংলাদেশকে, এবং অনেক বিদেশিরা তখন বাংলাদেশের বিনিয়োগের জন্য চলে আসে। দ্বিতীয় টার্মে যখন তিনি আবার ক্ষমতায় গেলেন 1996-এ, এটি সবচেয়ে কালজয়ী যে কাজটা তিনি তখন করেন সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সংসদীয়, প্রথমবার একটু বলে নিই, 1991 যে সরকার উনি গঠন করলেন সেটি হলো সংসদীয় সরকার ব্যবস্থা করলেন। এর আগে বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ছিল। তো প্রথমবার সরকারটা তার আলোচিত এই কারণে যে উনি সংসদীয় সরকার ব্যবস্থা করলেন এবং সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী দায়িত্ব নিলেন। দ্বিতীয়বার যখন 1996 ক্ষমতায় আসলেন তখন তিনি সংসদীয় যে গণতন্ত্র সেটিকে স্থাপন করার পাশাপাশি আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা চালু করলেন। ওই সময়ে আওয়ামী লীগের একটি আন্দোলন ছিল, কিন্তু উনি বলেছিলেন যে কারো কথায় সংবিধান নড়চড় হবে না, সংসদীয় যে পদ্ধতি তার মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করা হবে, সেটি তিনি করলেন। তৃতীয়বার উনি ক্ষমতায় আসলেন 2001 সালে। আপনি জানেন যে সেই সময় বাংলাদেশের অর্থনীতি অনেকটি বিস্তৃত হয়, এবং বাংলাদেশের গার্মেন্টস শিল্প, তারপরে শ্রম শক্তি যে বিদেশে পাঠানো, এই সবগুলো ক্ষেত্রে অনেক বড় ক্যানভাসে তিনি কাজ করেন। এবং সেই সময়ে 2001-এর যে সরকার 2006-এর দিকে গিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হন। আপনারা জানেন যে 1/11 যে সরকার আমরা বলে থাকি, ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সরকার, সেটি এক ধরনের ব্লু প্রিন্টের সরকার এবং একটি ষড়যন্ত্রের সরকার। তারা এসে বেগম জিয়ার নেতৃত্বাধীন যে সরকার ছিল সেটাকে অনেক রকমের ঝামেলায় ফেলে, এবং ওই 1/11 সরকারের সময়ই তাকে বিদেশ পাঠিয়ে দেওয়ার এবং রাজনীতি থেকে মাইনাস করার খুব চেষ্টা করেছিল, কিন্তু সেটা হয়নি। ওনার আপোষহীন আচরণ আমরা কিন্তু বারবারই দেখেছি যে ওনাকে মাইনাস করার যে ষড়যন্ত্র চলছিল, এবং উনি দেশ ছেড়ে যেতে চাননি কখনো। এই যে আপোষহীনতা, তাকে এই আপোষহীনতার পেছনের গল্পটা আসলে আপনার কাছ থেকে ছোট করে শুনবো। না, সেটি তো আমি আপনাকে এর আগে উল্লেখ করেছি যে ওনার একটা প্রচণ্ড রকমের জেদ ছিল, যে উনি ওনার রাজনৈতিক কার্যক্রমে কোথাও কখনো আপোষ করেননি।
এবং একই সাথে উনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও বিভিন্ন বড় বড় বিদেশি বিনিয়োগের মাধ্যমে যে বিনিয়োগের ফলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়তে পারে সেরকম বিনিয়োগেও তিনি আগ্রহ দেখাননি। কিন্তু যে বিনিয়োগের মধ্যে আপনার দেশের মানুষ লাভবান হবে, এখানে কলকারখানা তৈরি করবে, দেশের মানুষ কাজ করতে পারবে, সেগুলোতে তিনি আগ্রহী ছিলেন। যে কারণে আরেকটি কথা এখানে লক্ষণীয়, আমার এটা জানা ছিল এরকম যে এই যে সরকার ফ্যাসিস্ট সরকার বিদায় নিল, আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনীতি এবং ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে কিন্তু শেখ হাসিনা সরকার। তো বেগম জিয়ার যে 2001-এর সরকার, সেই সময়ও বেসরকারি ব্যাংক খাতে এরকম টাকা পয়সার কারবারের জন্য নানা রকম প্রলোভন তার কাছে এসছে। তিনি কখনোই সেইগুলোকে পাত্তা দেননি। তিনি বলেছেন যে দেশের মানুষ, দেশের টাকা দেশেই থাকবে। এই সব সুযোগ সুবিধার মধ্য দিয়ে দেশের থেকে বাইরে টাকা পাচার হয়ে যাবে, সেটা শক্ত হাতে তখন দমন করেছিলেন। তার দলের মধ্যেও কেউ কনভিন্সড হয়ে গিয়েছিলেন যে এটা করলে পরে বেসরকারি ব্যাংকে আরও প্রসার লাভ করবে। কিন্তু পরবর্তীতে দেখেছেন শেখ হাসিনা সরকারের শাসনামলে যেটা হয়েছে যে টাকা যতটা না ব্যাংক বেড়েছে, বাংলাদেশের উন্নয়নের চেয়ে ব্যাংকের মাধ্যমে সেই টাকাগুলো বিদেশে পাচার হয়েছে। এই জিনিসগুলো বেগম খালেদা জিয়ার শাসনের অন্যতম দিক বলা হয় যে তার সময়ে তুলনামূলকভাবে দুর্নীতি মুক্ত ছিল এই ব্যবস্থাগুলো। প্রধানমন্ত্রী হিসেবে তার যে মাইল ফলকগুলো, যেমন তিনি নারী শিক্ষা নিয়ে কাজ করেছেন, উপবৃত্তি নিয়ে কাজ করেছেন, সেই বিষয়গুলো নিয়ে যদি বলতেন। সেটা তো আগে উল্লেখ করেছি যে উনি এতটাই বাংলাদেশের মানুষের প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলেন এবং মানুষের উন্নয়নে কাজ করেছেন। তখন লক্ষ্য করেছেন যে বাংলাদেশের অর্ধেক নারী, এবং সেই যত প্রান্তিক অঞ্চল, যেগুলো প্রত্যন্ত অঞ্চলে নারীরা খুব অল্পেতে প্রাথমিক স্কুল থেকে ঝরে পড়ে, পরবর্তীতে তারা অর্থনৈতিক কারণেই আর লেখাপড়া করতে পারে না, তাদেরকে বাল্যবিবাহেরও শিকার হয়। এই পুরো প্যাকেজটাকেই উনি নিয়ে এসেছিলেন যে এটাকে অবৈতনিক করে দিলে তাহলে আর বাবা মা বলবে না যে পড়াতে পারছে না পয়সার অভাবে, এবং বিয়ে দিয়ে দিতে হবে। তো সেখানে দেখেন নারীরা যেরকম শিক্ষিত হওয়ার সুযোগ পেল, আর শিক্ষিত হওয়ার সুযোগ পেল বলেই বাল্যবিবাহের শিকার আর হতে হচ্ছিল না। তো পরবর্তীতে তারা অনেকেই বাংলাদেশের এখন দেখেন আপনার মন্ত্রী পরিষদ থেকে, উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন জেলা প্রশাসক, এগুলা খালেদা জিয়ার শাসনামলের আগে কেউ ভাবতেই পারতো না যে এত বড় পদে নারীরা চাকরি করতে পারবে। খালেদা জিয়া সেই সুযোগটা বাংলাদেশের নারীদের জন্য করে দিয়েছেন এবং উনি কমিটেড ছিলেন আর কি, এবং সেই সফলতা উনি আজকে পেয়েছেন বলেই আপনি দেখবেন যে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অত্যাচারিত, নির্যাতিত হচ্ছিল ফ্যাসিস্ট সরকারের শাসনামলে, এবং কি চিকিৎসা বঞ্চিত হয়েছে। বাংলাদেশের অনেক নারী আছে যারা হয়তো তার রাজনীতি অনুসরণ করে না, তার রাজনীতি বিশ্বাস করে না, হয়তো তার আওয়ামী লীগ বা অন্য কিছু করে, তারাও দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা ক্ষেত্রে খুবই সাউন্ড যে বেগম খালেদা জিয়া সত্যিকারের একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন এবং বাংলাদেশের দরিদ্র মানুষ বা পিছিয়ে পড়া নারীদেরকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রেখেছেন, এবং সেই কারণে তাকে আজকে সবাই স্মরণ করছে। এবং একজন অভিভাবক হারালেন যিনি দলমতের ঊর্ধ্বে একটি অবস্থানে উনি চলে গিয়েছিলেন, নিজেকে উন্নীত করেছিলেন। আজকে সবাই তার জন্য দোয়া করছেন এবং কি তাকে আমরা স্মরণ জানি করছেন। যে তিনি কিন্তু তার আমলে সংসদে নারী আসনের সংখ্যা 30 থেকে 50-এ উন্নীত করেছিলেন। তো সেই বিষয়টিকে কিভাবে দেখছেন বা কিভাবে পর্যালোচনা করবেন? এমনিতেও তো লক্ষ্য করেছেন যে শুধু ওই সংসদের নারীর সংখ্যাই না, আপনার সেটি একটা সময়ের প্রয়োজনও এসেছিল এবং উনি বুঝছিলেন 30 থেকে 50-এ নিয়ে গেছেন। কিন্তু সেই নারী সংসদ সদস্যরা যাতে কার্যকর হয় সে ব্যাপারেও তিনি যথেষ্ট ভূমিকা রেখেছেন। যে শুধুমাত্র একটা সময় বলা হতো আর কি যে সংসদের এই এক সেট অলংকার বলা হতো, কিন্তু ওনার সময় থেকে যে তাদেরকে কিছু কাজও আলাদা করে উনি দিয়েছিলেন, যেটা কাজের মাধ্যমে ওনারা শুধু ব্যবহৃত হবেন না যে অমুক সংসদ সদস্য হাত তুলে শুধু ভোট দেবে তা না, ওনারও কিছু কাজ যাতে থাকে। তো সংসদ সদস্যরা অনেকটা অ্যাক্টিভ ছিলেন তার শাসনামলে, নারী সংসদ সদস্যরা। এরপরে আপনার নারীদের যে চাকরির ক্ষেত্রে আগে অনেক বাধা বিপত্তি ছিল, তো পরবর্তীতে দেখেন আপনি এমন কোনো জায়গা নাই এখন, সেনাবাহিনী থেকে শুরু করে আপনার নিরাপত্তা বাহিনী বলেন, আমলা বলেন, শিক্ষকতা তো আগে থেকেই ছিল, ডাক্তার বলেন, সব ক্ষেত্রে এখন নারীদের একটা অবস্থান তৈরি হয়েছে। এটি ওই খালেদা জিয়ার উদ্যোগের ফলেই সম্ভব হয়েছে। পরবর্তীতে যে সরকাররা এসছে তারাও এটা অনুসরণ করেছে। আমরা যেমনটি জানি যে অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলো নিয়ে, যেমন তার আমলে কিন্তু জিডিপি প্রবৃদ্ধি 7-এ পৌঁছেছিল এবং পোশাক শিল্পের নিয়ে তিনি কাজ করেছেন। তো অর্থনৈতিক যে উন্নয়নের বিষয়গুলো সেগুলো যদি আলোচনা করতেন। না, উনি তো আপনি আরেকটা বললাম যে পোশাক শিল্পের কথা আমি একটু আগেই উল্লেখ করেছি যে এটি মূলত তার স্বামী বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আপনার এই ক্ষেত্রে প্রসার লাভ করে গার্মেন্টস সেক্টরে এবং জনশক্তি রপ্তানির ক্ষেত্রে। সেই ধারাবাহিকতাটা উনি রক্ষা করেছেন এবং ওনার সময়ে ব্যবসায়ীরা এখনো বলে আর কি বিভিন্ন যে ব্যবসা বান্ধব সরকার ছিল।
গত আওয়ামী লীগের আমলে যেটি হলো যে ব্যবসায়ীরা এত সুযোগ সুবিধা পেল যে তারা তাদের কারণে অনেক সময় শ্রমিক অসন্তোষ বা সরকার সুবিধা পেত, জনগণ সুবিধা পেত না। কিন্তু খালেদা জিয়ার শাসন আমলে ব্যবসায়ীরা সুবিধা পেয়েছে, একই সাথে ব্যবসায়ীদের ব্যবসায়িক পণ্যের দামটাও একটা নিয়ন্ত্রণে ছিল এবং সেখান থেকে জনগণও উপকৃত হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে ইচ্ছে হলেই পণ্যের দাম বাড়িয়ে দিতে পারে ব্যবসায়ীরা, সেক্ষেত্রে শেখ হাসিনা সরকার এটাকে কন্ট্রোল করতো না। কিন্তু খালেদা জিয়ার সরকার এই ব্যাপারে খুবই অঙ্গীকারাবদ্ধ ছিলেন, ওনারা এটা ফলো করতেন যে সুবিধা নিলেন কিন্তু জনগণকে সুবিধা দেন, জনগণকে কিন্তু ভোগানো যাবে না। এই ব্যাপারে খালেদা জিয়া খুব দৃঢ় ছিলেন। জি, এত বর্ণিল রাজনীতিবিদের জীবনী নিয়ে আসলে এত সংক্ষেপে আলোচনা করা সম্ভব নয়, তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমাদের পরবর্তীতে বিকেল 4টায় আরও একটি বুলেটিন রয়েছে, সেখানে নিশ্চয়ই আমরা বিরোধী দলীয় নেত্রী হিসেবে খালেদা জিয়ার যে ভূমিকা ছিল সেই জীবনী নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, RTVর বিশেষ সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।